সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? বলেছি যে আপনারা আমাদেরকে যে ডেপুটি স্পিকারের পদটা দিতে চান, ইজ ইট আন্ডার আর্টিকেল 74 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে একজন স্পিকার আরেকজন কক্ষ কিভাবে গঠিত হবে এই ব্যাপারে দ্বিমত আছে, ডিসেন্ট আছে। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট নাই সেটার বিরুদ্ধে যে রুল নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি এবং করানো করে এই যে পর্যন্ত আমাদের এটা কোনো আমার আপত্তি নাই যে কোর্ট রুল জারি করবে, এটা আমার আপত্তি নাই, ইন্ডিপেন্ডেন্ট হলে এটাও আমার আপত্তি নাই। কিন্তু আমার দুঃখটা, রাজনৈতিক কর্মী 2-2-4 থেকে 1 মাইনাস হলে 3 হয়, ওর সাথে আরো 7 যোগ করলে 10, এটা অঙ্ক, পলিটিক্স নাথিং বাট এ ম্যাথমেটিক্স। অন্য পক্ষের আইনজীবীদের কোনো বলার সুযোগই নেই। কিন্তু আমাদের হাইকোর্টের রিট বেঞ্চ বিষয়টা গুরুত্ব অনুধাবন করে শুধু লার্নেড অ্যাটর্নি জেনারেল বা এডিশনাল তারা সেটি শপথ নিবে, এরকম একটি বাস্তবতায় বিএনপি কতটুকু জুলাই সনদ বাস্তবায়ন করবে বা কোন কোন জায়গা করবে, 31 দফা বাস্তবায়ন করবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে ইত্যাদি বিষয় নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে এটি নিয়ে কথা হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি জুলাই সনদের ভবিষ্যৎ কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এটি নিয়ে যে একটি রিট হয়েছিল সেই রিটকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব তিনি আসবেন, এবং সেই সঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবে। যেহেতু আমাদের মাঝে শিশির মনির আছেন, তিনি এই রিটটির বিরোধিতাকারী আইনজীবী, আপনার কাছে একটু জানতে চাই অনেকগুলো কথাই। শুরুতে একটু জানতে চাই, আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এটির বিরোধিতা করার একটি পর্যায়ে এটিও বলেছিলেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা বলেছেন। আসলে আমরা একটু জানতে চাই সেই প্যান্ডোরার বক্স খোলার সাথে আপনি কেন তুলনা করেছেন, বা এই বক্সে আসলে বাক্সে আসলে কি আছে যেটি খুললে আসলে কি আমরা জানতে পারবো, বা কেন বলেছেন? আচ্ছা, এই দেশের থেকে যে সরকারের বিদায় হয়েছে তার নিয়ম মাফিক বিদায় হয় নাই, এক্সট্রা অর্ডিনারি মেথডে সরকার গেছে। বিএনপির জন্ম প্রক্রিয়া কিন্তু এক্সট্রা অর্ডিনারি। বিএনপি কিন্তু কোনো জনগণের মধ্য থেকে ডেভেলপ করা রাজনৈতিক দল না, এটা ডেভেলপ করেছে ক্ষমতার ছত্রছায়ায়। এবং তার যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির জন্ম নিয়েছেন। অস্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এসে একটা লম্বা সময় ধরে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। অনেক অসাংবিধানিক কাজ করতে হয়েছে, সংবিধানকে স্থগিত করতে হয়েছে, মার্শাল লকে প্রাধান্য দিতে হয়েছে। তারপরে ৫ম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছেন, দিয়ে বলেছেন এত সালের এত দিন থেকে এত সালের এত দিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আওয়ামী লীগ আবার বাতিলও করেছে। কিন্তু একটা সময় পরে, দীর্ঘদিন পরে ৫ম সংশোধনী বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন ইউজারপার, ইংরেজিতে ইউজারপার, বাংলায় যাকে বলে অবৈধ ক্ষমতা দখলদারি। এইবার যে বিএনপি ক্ষমতায় আসলো, এটাও তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া আসলো। অস্বাভাবিকতাটা কি? অস্বাভাবিকতাটা হলো নির্বাচনের টাইমটাই অস্বাভাবিক। নির্বাচন তো হওয়ার কথা না, 26 সালের 12 ফেব্রুয়ারিতে কে ইলেকশন করবে? অস্বাভাবিক টাইমে নির্বাচন, একটা অস্বাভাবিক সরকারের অধীনে নির্বাচন, একটা বিপ্লবের পরে গঠিত সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের বহু কিছু অ্যাব্রোগেট হয়ে গেছে, তারপরে সরকার গঠন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, নির্বাচন হচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। তাহলে তাদের প্যান্ডোরার বক্সটা ওপেন হয়েছিল ৫ম সংশোধনী করার পরে। বক্সটা যখন ওপেন হয়, হওয়ার পরে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পাস হয়। আপনি কনস্টিটিউশন দেখবেন A to Z শুধু পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন। তাহলে এইবার আদালতে কি নিচ্ছেন? তারাই নিচ্ছেন আদালতে, তাদের ইন্ধনে যাচ্ছে আদালতে, সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? কি বেনিফিট পাবেন এখানে? যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। অবৈধ হইলে বিএনপির লাভ কি? কি লাভ? কি লাভ পাবে তারা? দেখি না তো, আমি তো কোনো লাভ দেখি না।
কে অ্যাডভাইস করছে তাদের এটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য? সেকেন্ড প্রশ্ন, গণভোটের প্রশ্নটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, বলেছেন যে গণভোটের সেকশন 3 অফ দি গণভোট অধ্যাদেশ এটা কেন অসাংবিধানিক হবে না? গণভোট ধরেন অসাংবিধানিক হয়ে গেল, ফর এক্সাম্পল এমিকাস কিউরি ডাকলো, কয়েকদিন ধরে আলাপ আলোচনা হলো, অবশ্যই ডিক্লেয়ার্ড গণভোট অসাংবিধানিক, তো বিএনপি কি পাবে? সরকার কি পাবে? জুলাই অভ্যুত্থানকারীরা কি পাবে? এটা তো সুস্পষ্ট, বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, অবশ্যই আরো যারা এর সঙ্গে আছেন তারা সকলেই পক্ষের শক্তি। হা ভোটের ক্যাম্পেইন করেছেন তারা, অবশ্যই প্রকাশ্যে হা ভোটের ক্যাম্পেইন করেছেন। এটাকে আবার আদালতে নিয়ে যাচ্ছেন, যে আদালতে নিয়ে রুল জারি করাচ্ছেন মেকানিজম করেছেন তো স্পষ্ট, আমি দেখেছি, আই ওয়াজ দ্য উইটনেস। মেকানিজম করেছেন, চোরে কর চুরি কর, গৃহস্থরে কর সজাগ থাক, মাঝখানে বলে আমার রুল দরকার, রুল নিয়েছেন। আবার 30টা বিষয় একমত হলো, 8 মাস আলোচনা করলাম, বিএনপি সেখানে লিডিং পলিটিক্যাল পার্টি, আমরা পার্টিসিপেট করলাম, 32টা রাজনৈতিক পার্টিসিপেট করলো, এইটার উপর আরেকটা রুল নিয়েছে। যেগুলো দ্বিমত পোষণ করেছে এটা না, যেগুলো একমত হয়েছে। আচ্ছা, একটু আপনাকে পজ দিয়ে আমি একটু পরিচয় করে দিই। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জি, আমি এটা বলছি, এই বক্স যদি ওপেন হয়, কি বক্স ওপেন হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল, একটা ওপেন হলো। গণভোট অধ্যাদেশের সেকশন 3 বাতিল, গণভোট গেল। তারপরে শিডিউল অব দি জুলাই গণভোট অধ্যাদেশ 30টা কনসেনসাসের বিষয় গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাবদাতা তো তারাই, 31 দফায় তো উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এটাই তো কনসেনসাসের অংশ। তো এইটার উপর রুল চাইছে যে এই যে পিআর এর ব্যাপারটা একদিকে না, এটার পিয়ার না তো, 30-এর মধ্যে যেখানে একমত হয়েছে সেখানে তো পিয়ার নাই। সেখানে আছে বাংলাদেশে একটা বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এতটুকুর ভিতরে সকলে একমত। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট নাই, সেটার বিরুদ্ধে যে রুল নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি ইজ বিগ পলিটিক্যাল পার্টি, বাট রাডারলেস সামটাইমস। আচ্ছা, শিশির ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন, আমি বাংলা ইংরেজিতে আমার সিনিয়র বলতেন, ডু নট প্লে উইথ এভরিথিং, দেয়ার আর সাম মিসাইল উইচ আর আনগাইডেড মিসাইল। আমার ওই দিন আদালতে বিএনপির লোকদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে দে আর অ্যাক্টিং এজ অ্যান আনগাইডেড মিসাইল। তারা জানে না এটা কোথায় গিয়ে শেষ হবে। আচ্ছা, এইরকম মিসাইল নিয়ে খেলা করছেন, মারছেনও, কিন্তু ডেস্টিনেশন জানেন। আচ্ছা, আপনাকে 2টা প্রশ্ন আমি রেখে যাই, পরে আপনার কাছ থেকে একটু উত্তর নেব। সেটা হচ্ছে যে 30টি বিষয়ের ক্ষেত্রে একমত বিএনপি, মানে 30টি বিষয়ে যে রাজনৈতিক দলগুলো এক হয়েছে সেটিও গণভোটে লেখা আছে, কিন্তু গণভোটে এখানে বিএনপি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অর্থাৎ উচ্চকক্ষে বিএনপি মনে করে যে নিম্নকক্ষের সংসদ সদস্যর হারে উচ্চকক্ষ হবে, যেখানেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কথা ছিল যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। শিশির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় তো বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কিন্তু গণভোটে খতে আবার বলা আছে যে মানে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। তাহলে গণভোটে যেখানে এটা স্পষ্ট করা আছে, আবার গতে বলা আছে যে 30টি বিষয় একমত হয়েছে সেগুলো করতে বাধ্য। এরকম একটি সাংঘর্ষিক জায়গায় আসলে কি করণীয়? এবং আরেকটি বিষয়, আমি এটার পরে আপনাকে সেই প্রশ্নটাও করব, যে আপনি যে বললেন যে বিএনপির এটা করলে লাভ কি, এমনও তো হতে পারে আইনি কোনো জটিলতা যেন না থাকে, বিএনপি সে কারণে এটা করছে, সেই প্রশ্ন থাকতে পারে কিনা সেটা নিয়ে জানবো। জানে বলে মনে হয় না। রিপন ভাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো শিশির মনিরের বক্তব্য থেকে এসছে। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা, সেটি আসলে কি? উনি বলেছেন যদি এভাবে যদি সংবিধানের বিষয়গুলো ধরা হয়, তাহলে বিএনপি কোনো একেবারে গতানুগতিক রাজনৈতিক দল থেকে আসেনি, বরং ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং জিয়াউর রহমানের যে শাসনামল ছিল সেটাকে বৈধতা দেওয়ার জন্য, আপনার লেজিটিমেসি যে ক্রাইসিস সেটা দূর করার জন্য হানা ভোটের মাধ্যমে, গণভোটের মধ্যে দিয়ে বিএনপি আসছে, 5ম সংশোধনীর কথা বলেছে। আসলে আপনি তার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? তারপরে আমি আপনার প্রশ্ন জানতে চাই যে আমাদের আজকের বিষয় যেটি, যে জুলাই সনদের ভবিষ্যৎ কি, 31 দফা এবং জুলাই সনদ যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে বিএনপি কী করবে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে জনাব শিশির মনিরের পুরো বক্তব্যটা আমি শুনিনি। আমি আপনার উত্থাপিত বিষয় থেকে আমি বুঝতে পারলাম যে উনি এই বিষয়ে কথা বলেছেন। নাম্বার 1, আমি আমার 2টো বিষয় অজ্ঞতা আছে। একটা হচ্ছে যে আমি যখন এই জুলাই সনদের বিষয়বস্তু, কন্টেন্টস, এগুলো নিয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনার মধ্যে আমি কোনো অংশীজন ছিলাম না ব্যক্তিগতভাবে। অতএব খুব
থরলি এটা মানে ইয়ে করা, পর্যবেক্ষণ করা, এটার প্রোজ অ্যান্ড কনস বোঝার জানার সুযোগ আমার অলমোস্ট ছিল না। আপনার মতোই পত্রপত্রিকা পড়ে শুনে এইভাবেই মতামত জেনে যতটুকু বোঝার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে যদি দ্বিতীয়ত প্রশ্নটা হয় না, যে অবৈধ হলে লাভ কি জুলাই সনদ? দ্বিতীয়ত হচ্ছে আমি তার মতো মানে আইন পেশার লোক নই। জি। আমি যা বলবো সেটা নেহায়ত আমার মানে কমন সেন্সের মধ্যে দিয়ে। আমি অনেক আইনের মুরব্বীজনদের কাছে শুনেছি ল ইজ নাথিং বাট এ কমন সেন্স, শুনেছি তাদের কাছে, আমি জানি না, যদিও আমি আইন পড়েছি, কিন্তু মানে কখনো আমি আইন নট এ প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিস করা হয়নি, হোয়াট এভার। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টা যদি মানে আপনার এবং মানে মানে ওনার বরাদ্দে আপনি যেভাবে উত্থাপন করেছেন তাতে মনে হলো, বা আমি শেষ মুহূর্তে যখন ওনার আলোচনায় যখন এখানে অংশ নিলাম তাতে করে মনে হলো যে এখানে বিষয়টা যে আদালতে গড়িয়েছে, এই আদালতের গড়ানোর প্রক্রিয়ার মধ্যে বিএনপির একটা অংশগ্রহণ বা বিএনপির একটা ভূমিকা ছিল, এটাই বুঝাতে চেয়েছেন। জি। আচ্ছা, তো বিএনপি এটা হ্যাঁ এখন মানে আদালতে যেহেতু বিষয়টা উত্থাপিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই এখানে মানে সরকারের একজন, এখন কি অ্যাটর্নি জেনারেল মানে ফুল ফ্লেজেড নিয়োগ হয়েছে নাকি? না, ফুল প্লেজেড মানে হয়নি, but কেউ- আগের জনই ভারপ্রাপ্ত আছে। মানে তিনি তো ওখানে ছিলেন বলতে। জি, তিনি ছিলেন। আচ্ছা, তো মানে সরকারের যিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের যিনি এখন বর্তমানে প্রধান হিসাবে আছেন বা দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো সরকারকে রিপ্রেজেন্ট করেছেন। এটার মধ্যে বিএনপি আমি ব্যক্তিগতভাবে বুঝতে চাই না, ভাবতে চাই না, মানতেও চাই না। তাকে আমি ধন্যবাদ দেব, তিনি যে বিএনপি যে জুলাই আন্দোলনের যে একজন বড় অংশীজন সেটা তিনি বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন। আচ্ছা, তো সেই জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আমার কথা হচ্ছে যারা জুলাই আন্দোলনের একজন অংশীজন, যারা একটা ফ্যাসিজমকে পতন ঘটানোর জন্য যারা অনেক বড় ভূমিকা পালন করছে, অনেক মানে ত্যাগ করতেছে যেই দলটি এবং যেই দলের নেতাকর্মীদেরও, আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি, আমার বিরুদ্ধে তো প্রায় 36টি মামলা ছিল, এবং যদি আর 4 থেকে 6 মাস যদি শেখ হাসিনা কন্টিনিউ করতেন তাহলে তো আমার কমপক্ষে 36 বছর জেল হতো, যে সমস্ত ভয়াবহ ধারায় মামলা ছিল। আমি তো সেখান থেকে গেট রিড অফ হয়েছি, আমি তো সেখান থেকে মুক্ত হয়েছি। আমি রাতে বাসায় ঘুমাই, সকালবেলার যানজট ঠেলে কোর্টে যেতে হয় না, টাইম মেনটেন করার জন্য আমার তো একটু বয়স হয়েছে, এই অবস্থায় আমি মানে ওই যে কি বলে উবারের পেছনে মোটরসাইকেলে করে যেতাম, কারণ এখন তো পুরনো ঢাকায় গাড়ি ঘোড়া নিয়ে একটা জ্যাম হয়, এগুলো এড়ানোর জন্য, আবার টাইমলি হাজির হলে আবার জামিন কেটে দিতে পারে, নানান ধরনের ফ্যাসাদ ছিল। এই জিনিসগুলো থেকে ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার, আমার সন্তান তারা মুক্ত হয়েছে। আপনি টকশোতেও আক্রমণের শিকার হয়েছেন। হ্যাঁ, বহুবার। আমার সাথে একবার ডোনাল্ড নুকে নিয়ে আপনার মনে আছে নিশ্চয়ই? অনেক। আচ্ছা, তো মানে আক্রমণ, বুলিং, হোয়াট নট হয়েছে তো। আচ্ছা, তো এখন এবং যা বলেছি সেটা তো হয়েছে। অন্যরা অনেকেই প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনার এইভাবে পতন ঘটবে তারা জানতেন না, এবং একেবারে ফ্রন্ট রানারও পর্যন্ত পাবলিকলি কথা বলেছেন। কিন্তু আমি বলেছি সরকারের পতন অনিবার্য, সরকার অনিবার্যভাবেই কলাপস করার দিকে যাচ্ছে, মানে হাসিনা গভর্নমেন্টের কথা বলতাম। আমি হবিগঞ্জে, আপনি কি হবিগঞ্জের নাম নাকি? সুনামগঞ্জ, আপনার পাশের জেলা। হবিগঞ্জে আমি 2024 সালের 30শে মেতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম যে অনিবার্যভাবে সরকার কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে, এবং আমার স্ট্রং পজিশন ছিল, আমার পার্টির নেতাদেরকে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নো ওয়ে, এই যাত্রায় সরকার আর টিকছে না। 1 তারিখে তো আমি একেবারেই মানে নিশ্চিত হয়ে গেলাম, মানে 1 আগস্ট আমি বললাম যে তার এখন জাস্ট উই ক্যান কাউন্ট দ্য টাইম, নট ডেইজ, উই ক্যান কাউন্ট দ্য টাইমস, এখন শুধু সময়ের প্রহর গণার সময়টা বাকি। আমি বলেছি, দ্যাট ওয়াজ মাই অপিনিয়ন, দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। আমি এটাও বলেছি যে আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো স্পিরিচুয়াল লিডারও না, আমি একজন রাজনৈতিক কর্মী। 2 2 4, 4 থেকে 1 মাইনাস হলে 3 হয়, ওর সাথে আরও 7 যোগ করলে 10, এটা অঙ্ক, পলিটিক্স নাথিং বাট এ ম্যাথমেটিক্স নাকি। আমি দীর্ঘদিন এই জায়গাতে যেহেতু আমার মানে পর্যবেক্ষণ থাকে, আমার অংশগ্রহণ থাকে, আমি বুঝতে পেরেছি
আমার কথা হচ্ছে এইটার মধ্যে এই যে পতনটা হলো সেখানে তো আমার কথা বলার মধ্য দিয়ে রাজপথ থেকে শুরু করে আন্দোলনের মানে অংশগ্রহণ করে বা মামলার ভুক্তভোগী নানাভাবে তো এটার মধ্যে আমিও তো একজন ব্যক্তিগতভাবে অংশীজন। আমি তো এটার সফলতা চাই। আমি তো চাই যে পুরনো ধ্যান ধারণার পচা রাজনীতি, গন্ধযুক্ত রাজনীতিটা যাতে ফেরত না আসে। আমরা একটা ভালো নির্বাচন হবে, জনগণ ভোট দিতে পারবে, জনগণের সরকার হবে, এবং সেই সরকারকে প্রশ্ন করা যাবে, সরকার প্রশ্নের উত্তর দিতে পারবে, একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে সরকার পরিচালনার মধ্য দিয়ে, তাই না? তো এই জিনিসগুলো তো থাকবে। আইন প্রক্রিয়ায় মানুষের এখন বর্তমান ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ নাই। আমি বহুবার টকশোতে আপনার টকশোতে বলেছেন যে আমি খুব ভীষণভাবে চিন্তা করি ভোটাররাও কিভাবে আইন প্রক্রিয়া অংশ নিতে পারে, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে নিজেরা করবেন না, বা তাদের প্রস্তাবটা যেতে পারে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে এই ধরনের প্রস্তাব হয়, যায়, তারা পিটিশন করে, পিটিশনের মধ্য দিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আমি মানতে চাই না যে মানে 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 অ্যাজ পার হিজ কমপ্লেইন অথবা তার অবজারভেশন যে বিএনপিটা করতে চাচ্ছে। রিপন ভাই, আপনার বক্তব্য কিন্তু অনেকটাই স্পষ্ট এবং অনেক ইতিবাচকই বলা যায় জুলাই সনদ। আমি যতটুকু আপনার কথা শুনলাম, কিন্তু তারপরে একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, যে প্রশ্নটি শিশির মনিরও রেখেছে, সেটি হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, বিএনপির লাভ কি? আমরা বিরতির পরে আমি বলতে চাচ্ছি বিএনপির এই যে আদালতে যাওয়ার পেছনে আমি বুঝতে চাই, মানতে চাই, বিশ্বাস করতে চাই, কারণ আমি আমাদের কাছে রিটকারী আইনজীবী ইতিমধ্যে আমাদের বিএনপির অংশগ্রহণ আমাদের মাঝে এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, সেটির বিপক্ষে যে একটি রিট হয়েছে, সেই রিটকারী আইনজীবী, রিটের পক্ষের আইনজীবী আমি মামুন ভাই আপনাকে ধন্যবাদও জানাচ্ছি এবং একই সঙ্গে একটু জানতেও চাচ্ছি। আমরা বেশ আলোচনা করছিলাম, বিশেষ করে একটি আলোচনার উত্তর আমরা পাচ্ছিলাম না, যে এটি যদি অবৈধ হয় তাহলে আসলে বিএনপির বা কার লাভ, এবং এই রিটটি করার পেছনের কারণ বা এই রিটের পক্ষে আপনি আইনজীবী হিসেবে আপনি কেন এটি করেছেন, এবং এটি যদি কোনো কারণে অবৈধ হয় তাহলে বর্তমান সরকারের ক্ষেত্রেও লেজিটিমেসি ক্রাইসিস তৈরি হতে পারে কিনা। জি, ধন্যবাদ আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমার সঙ্গে দুজন সম্মানিত সহ-আলোচক আছেন, তাদের ধন্যবাদ, এবং আপনার অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদেরকে শুভেচ্ছা। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যানজটের কারণে একটু দেরি হওয়ার জন্য। আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি আসলে এইভাবে উত্তরগুলো দিতে চাই, আপনার মতো করে দেন, কারণ আমাদের একটা প্রবলেম হয়েছে, সবারই কার লাভ কার ক্ষতি সেটি বিষয় না। জুলাই সংস্কার অধ্যাদেশ আদেশ 2025 বা গণভোট, সেটা বিগত সরকার অর্ডিন্যান্স করেছে, এবং এখানে আমি একা আইনজীবী ছিলাম না, এই দুজন আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তো ছিলেন, আমাদের টিম লিডার ছিলেন মিস্টার এহসানুল করিম, এবং যিনি সমস্ত ক্রাইসিস সময় 2007-এর জরুরি আইনের সময় উনি তখন ব্যারিস্টার রফিকুল হক সাহেবের অ্যাসোসিয়েট ছিলেন, এবং তখনকার দুই নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, দুইজনেরই উনি আইনজীবী ছিলেন। তো প্রথমে আমাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে এটা আমি আর প্রসঙ্গ টানছি না, কারণ আমি ফেসবুকও চালাই না, মানসিক যন্ত্রণা থেকে মুক্ত। তো ফেসবুকে যে দেখছি আমি, আমার মেয়ে বা আমার পরিবার থেকে যে বলছে এই করবে ওই করবে, মানে যে যার মতো করে বলছে, তো সেটা বলুক, সেটাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রশ্নটা হলো যে এইটা সংবিধান অনুযায়ী বৈধ হয়েছে কি হয়েছে না, এটা হাইকোর্ট বিভাগে কেউ দরখাস্ত, দুইজন আইনজীবী দরখাস্ত করেছে, এটা শুনানির একদম, এবং শুনানিতে আমরা শুধু হিয়ারিং করিনি, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ওনার তো সাংবিধানিক সুযোগই রয়েছে যে কোনো কোর্টে হিয়ারিং করা, এবং আমাদের সংবিধানের 102-এর একটা সাব আর্টিকেলে আছে, যদি অ্যাডিন্টারিম অর্ডার কেউ না চায় পিটিশনার অন্তর্বর্তীকালীন, ধরেন এখানে আইনের কার্যকরিতা এসছে বা অন্য কিছু, তাহলে অন্য আইনজীবীদের, অন্য পক্ষের আইনজীবীদের কোনো বলার সুযোগই নেই। কিন্তু আমাদের হাইকোর্টের রিট বেঞ্চ বিষয়টা গুরুত্ব অনুধাবন করে শুধু লার্নেড অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলকে শোনেননি, আমরা আপত্তি সত্ত্বেও ওনারা বলেছেন একটা পাবলিক ইম্পর্টেন্স। আমার বন্ধু এখানে উপস্থিত আছেন জনাব শিশির মনির, আরও একজন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু সাহেব, এবং আরও একজন আরেকজন আইনজীবী ব্যারিস্টার সাইদ ইমরান হোসেন, ব্যারিস্টার ইমরান হোসেন, ভালো আইনজীবী, ওনারাও হিয়ারিং করেছে, এবং হিয়ারিংয়ের পরে 2 তারিখে হিয়ারিং হলো, গতকাল রুল জারি হলো, এবং এটা একেবারেই প্রাথমিক স্টেজে শুনানি, রুল জারি হয়েছে যে এটা বৈধ কি অবৈধ, এবং আমরাই বলেছি পিটিশনারদের পক্ষ থেকে, আপনি নিশ্চয়ই এই শব্দের সঙ্গে, কারণ আপনি একজন বিদগ্ধ সাংবাদিক,
আমরা বলেছি যে আপনারা হিয়ারিং এর সময় কোর্টের একটা টার্ম আছে অ্যামিকাস কিউরি, হ্যাঁ। অর্থাৎ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় হলে পক্ষের বিপক্ষের আইনজীবী ছাড়াও যারা সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী এই সেক্টরে, আমরা বলেছি তাদেরকেও অ্যামিকাস কিউরি নিয়োগ করেন, যাতে এটা একটা ওয়ান্স ফর অল সেটেল হয়। কতটুকু রাষ্ট্রপতি আর্টিকেল 93 অনুযায়ী অর্ডিন্যান্সের নানা বিষয়গুলো ওয়ান কাইন্ড অফ ন্যায়পালের মতো হ্যাঁ, একটা সংসদের ক্ষেত্রে যেটা। না, হ্যাঁ, আমরা ওই নিটিগিটিতে না গেলাম। তো এটা নিয়ে আমার দৃষ্টিতে এটা নিয়ে এত টেনশন, এত আগে থেকেই প্রিএম্প্ট করা, এটার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেন করেছেন সেটা একটু তো জানতে। সেটা করেছে ওই দুই আইনজীবী, এটা তো আমরা তো আইনজীবী, না, আমরা তো আপনারা কেন লড়ছেন সেটাই জানতে। আমরা লড়ছি কারণ ওই দুইজন আইনজীবী আমাকে নিয়োগ দিয়েছে। আচ্ছা, মানে আপনাদের আর্গুমেন্ট, আমাদের পেশাগত দায়িত্ব, মানে আপনাদের যুক্তিটা কি? হ্যাঁ, এটা কেন এটা তো অবৈধ? ফ্যাসিস্ট দেশ না যে আর কোনো আইনজীবী কেস করতে পারবে না। ডেফিনেটলি না, কিন্তু কেন করছে সেটাও তো আমরা জানতে চাইতে পারবো। আমরা তো আপনার মানে অথরিটেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে না যে কোনো কেস করা যাবে না। এখানে ওনাদের যুক্তি হচ্ছে যে আর্টিকেল আপনার 93-তে যে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা প্রেসিডেন্টের, একটাতে গণভোটে, সেইটা মানে সহজ বাংলার দর্শকদের বোঝার অনুধাবনের সুবিধার্থে যেটা সংবিধানে নাই সেই বিষয়ে উনি অর্ডিন্যান্স দিতে পারে না। আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট অর্ডার, যেটা সংস্কার আদেশ দিয়েছে। প্রেসিডেন্ট অর্ডার দেওয়ার কোনো বিধান আপাতত সংবিধানে নাই। এখন অনেকেই প্রশ্ন করে এর সঙ্গে যে সংবিধানে তো আপনার গণঅভ্যুত্থানের প্রভিশনও নাই। গণঅভ্যুত্থানের না থাকুক, আর্টিকেল 37, 38, 39, খুব সম্ভবত 36, এগুলোতে আছে সংগঠনের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মিছিল সমাবেশ মিটিং করার স্বাধীনতা। এখন আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলি, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি নিজেও এই জুলাই আন্দোলনে একজন খুবই সামান্য কর্মী, এবং যখন শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা, তার দিকে কেউ কথাই বলতো না, কোর্ট পর্যন্ত অবনত হয়ে থাকতো দুর্ভাগ্যজনকভাবে, তখন আমি, মহসিন রশিদ এবং আমাদের আরেক বন্ধু শাহ আহমেদ বাদল, আমরা শেখ তাপস একটা খুব আপত্তিকর মন্তব্য করেছিল যে আমি প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, তারপরে বুদ্ধিজীবীদের বুড়িগঙ্গার কালো পানিতে ভাসিয়ে দেব বস্তায় ভরে, যেটা পরবর্তীতে ফাঁস হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা না প্রকাশ্যই বলেছিল সুপ্রিম কোর্ট বারের একটা অডিটোরিয়ামের সভায়, ওদের কি যেন সংগঠনের সভায়, সিনা বাবুকে নামানোর প্রশ্ন, এবং আমরা তখন কন্টেম্প পিটিশন করেছিলাম, এবং আমার মা মারা গেছেন 24-এর 28 মে। আমার সেই টেনশনে যত রকম মানসিক বা পারলে উঠাই নিয়ে, এগুলো তো আমরা সবাই ভুক্তভোগী, আমি সামান্য ভুক্তভোগী, কত প্রাণ গেছে। তো জুলাই আন্দোলন, জুলাই পলিটিক্যাল উইল, সংস্কার, পরিবর্তন, এইটার সঙ্গে এইটার কিছু নেই। আমি নিজে মনে করি যে সংবিধানের অনেকগুলো সংস্কার দরকার, রাজনৈতিক সংস্কার দরকার, নিজের সংস্কার দরকার। আমি এক্ষেত্রে বলি, মানুষ হতাশ হয়েছে কেন, এই যে 16-17 মাস যে সরকার থাকলো, সমাজের সবচেয়ে ক্রিমরা ওই সরকারের ছিল যে সেক্টরে, কিন্তু আজকে দুদকে তাদের দুর্নীতির অভিযোগের পাহাড়ে জমেছে। আচ্ছা, আমরা মামুন ভাই এই প্রসঙ্গে পরে আসবো। এই তাদেরই তো সংস্কার হলো না যে সৎ থাকি। আমরা একটু আপাতত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, তারপর সময় পেলে সেটি নিয়ে আলোচনা করব। আমি শিশির মনির ভাই, যে প্রশ্নটি সৈয়দ মামুন মাহবুব ভাই বললেন যে সংবিধানে তো এটি নাই, এরকম সংবিধানে যেটি নাই সেই বিষয়ে তো রাষ্ট্রপতি আদেশও দিতে পারেন না, তাহলে রাষ্ট্রপতি আসলে কোন জায়গা থেকে আদেশ দিলেন? দেখেন, এখানে এরকম পিসমিল একটা দুটিকে টেনে নিয়ে আপনি বিচার করতে পারবেন না। ক্রাইসিসটা কখন শুরু হলো? ক্রাইসিসটা শুরু হলো ওয়েন বিএনপি ডিক্লাইন টু টেক ওথ। ইলেকশন পর্যন্ত তো ওকে, 2/3 মেজরিটি পেয়েছে, ওকে, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন। প্রশ্ন আসলো ওথ নেওয়ার, শপথ নেওয়ার। চিঠি পেলেন, চিঠিতে 2টা ওথ নেওয়ার জন্য ইনভাইট করা হলো। জুলাই আদেশেও আছে, জুলাই আদেশেও আছে যে আপনারা 2টা সবার সদস্য হবেন, সংবিধান সংস্কার সবার সদস্য হবেন, আপনারা ওথ নেবেন, 180 দিনের ভিতরে এই জিনিসগুলো আলোচনা করে সংস্কার পরিষদ বোধ না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, 180 দিনের ভিতরে এগুলো শেষ করবেন, একই দিনে শপথ নেবেন। যেদিন সেটা নিচ্ছেন এদিন এটাও নেবেন। ওই ব্যক্তি শপথ দিবে যে ব্যক্তি ওখানে দিবে, এই ব্যক্তি এখানে দিবে। এটাই হলো সেকশন 8-এর বিধান। ওনারা এক অংশ নিলেন, আর এক অংশ নিলেন না। ক্রাইসিস তৈরি করলো কে? বিএনপি voluntarily created the crisis. They have to take the responsibility. তারা এই আদেশ জারি করার আগে মাসের পর মাস আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু জায়গায় ডিসেন্টিং রয়েছে, আদেশের ব্যাপারে কোনো ডিসেন্টিং ছিল না, কোনো প্রশ্ন উত্থাপন করে। গণভোটেও তো বিএনপি নভেম্বর হয়েছে, ডিসেম্বর গেছে,
জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাস গেছে, আদেশ তো জারি হয়েছে নভেম্বর মাসে। জি। এত ডিসস্যাটিসফ্যাকশন নভেম্বর মাসে চ্যালেঞ্জ করে নাই কেন? নভেম্বর মাসে কোর্টে যায়নি কেন? নাকি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করেছে হতে যে পারে না। দেখিয়ে দেবো ইলেকশনের পরে? এই যে আমিত্ববোধ, এটা বিএনপিকে খাবে, আমি বলে যাচ্ছি আপনাকে। এই আমিত্ববোধ রাজনীতিতে কেউ এখন আর পছন্দ করে না, হাম্বলনেসকে মানুষ পছন্দ করে। বিএনপি যদি বলতো যে ঠিক আছে, যদি শপথ নাও নিতে হয়, লেট আস ডিসকাস উইথ আদার পলিটিক্যাল পার্টিস, যারা সংসদে গিয়েছে সকলের সঙ্গে আলোচনা করে আমরা কেউই নিব না, আর নিতে হলে আমরা সবাই নিব। কমিটমেন্ট, পলিটিক্সে কিন্তু কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে নেতা, আপনার যে নেতৃত্ব বোধ আছে, এটা আপনার অনেস্টি, ইন্টিগ্রিটিতে প্রকাশ পেতে হবে। আমি যদি সকালে একটা বলি, দুপুরে একটা বলি, রাতে আর একটা বলি, মানুষ আমাকে নিয়ে হাসবে না? ডেফিনেটলি পিপল উইল লাফ এট মি, যে কিরে ভাই, নেতারই কি হালত। সত্যিকার অর্থে যদি আপনি কমিটমেন্ট দিয়েছেন, মানবেন, আদেশ হয়েছে, ইলেকশন হয়েছে, আপনি কমিটমেন্ট থেকে সরে আসছেন, আপনার পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? দলের পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? কিরে আগে কি বললো, এখন কি বললো? দ্যাট ইজ হোয়াট ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। এভরিডে উই আর ফেসিং, আমরা ফ্যামিলিতে ফেস করছি। বাচ্চারা জিজ্ঞাসা করছে, কেন বাবা আগে এটা বললো, এখন কেন এটা বলে? ওয়াইফ জিজ্ঞেস করছে, কিরে বাবা অমুক এটা যে আগে বললো, এখন আমার শ্বশুর জিজ্ঞেস করে আমাকে, আগে যেটা বললো এখন যেটা বলছে। এই ক্রেডিবিলিটিটা লস করুক বিএনপি, এটা আমরা চাই না। উই লাভ বিএনপি, উই লাইক বিএনপি, উই অ্যাপ্রিসিয়েট বিএনপি। বিএনপির তো বিরাট আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট। কিন্তু এটা দেখলে আমরা আহত হই, রক্তক্ষরণ হয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছি এই শপথ না নেওয়ার ফলে কি লিগ্যাল কনসিকোয়েন্স হচ্ছে, এই বিষয়টাকে টেনে তারা আদালতে নিয়েছেন। ডাইরেক্টলি নিতে পারেন নাই, মানুষ যেহেতু খারাপ বলবে, ইনডাইরেক্টলি নিয়েছেন। লোকের সঙ্গে কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সরকার থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আচ্ছা। এগুলো আমরা বাস্তবে দেখেছি তো। আমাদেরকে তো আর না বলে কোনো লাভ হবে না, আমাদেরকে তো লুকিয়ে লাভ হবে না। উই আর পার্টিসিপেন্টস দেয়ার। অ্যাটর্নি জেনারেল অফিসারকে বলেছেন, কি বলেছেন? এত বেশি অপোজ করার দরকার নেই। আবার বিএনপির বড় বড় লোকেরাই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই রিট পিটিশন ফরমায়েশি, আমি বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, ফরমায়েশি রিট পিটিশন এগুলো করানো হয়েছে এবং করানো করে এই যে পর্যন্ত আমাদের এটা কোনো আমার আপত্তি নাই যে কোর্ট রুল জারি করবে, এটা আমার আপত্তি নাই। ইন্ডিপেন্ডেন্ট হলে এটা আমার আপত্তি নাই। কিন্তু আমার দুঃখটা সেই জায়গায়, বিএনপি কেন এটার পিছন থেকে কলকাঠি নাড়িতে হচ্ছে। আমরা একটু বিএনপি, দ্যাট ইজ হোয়াট ইজ মাই পয়েন্ট অফ। আমি একটু বিএনপি, আসাদুজ্জামান রিপন ভাই যেটি বললেন, প্রশ্ন আর আমি নাই করি যে আসলে বিএনপির লাভ কি? আমি ওই জায়গাটাতেই মানে এর আগের পর্বে যেটা বলেছিলাম, যে আমি তো বিশ্বাস করতে চাই না যে বিএনপি কলকাঠি নাড়বে বা নাড়ানোর তার কোনো ইন্টেনশন আছে। কিন্তু বলে ওনার কাছে আছেই না, সেটা উনি মানে দাবি করছেন, হয়তো ওনার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে দাবির পেছনে, সেটা আলাদা। কিন্তু আমি পলিটিক্যাল পার্টি, অর্থাৎ আমার রেসপেক্টিভ পার্টির দায়িত্ব নিয়ে যদি আমি বলি, নিশ্চয়ই আমাকে দায়িত্ব নিতেই তো হবে, কারণ আই এম রিপ্রেজেন্টিং মাই পার্টি। আপনি ভাইস চেয়ারম্যান, রাইট। তো সুতরাং আমি যেটা বলতে চাই যে যেই দলটি আন্দোলন করলো, যেই দলটি এই জুলাই সনদের কন্টেন্টসগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, মানে একদিন দুদিন না, দীর্ঘ সময় গণভোটের পক্ষেও তারা মত দিয়েছে। আমার পার্টির চেয়ারম্যান তিনি নিজে গণভোটের মানে আহ্বান জানিয়েছেন। এবং আমি ব্যক্তিগত যতগুলো জনসভায় আমি নির্বাচন আগিয়ে গেছি, প্রত্যেকবার আমি আগে গণভোটের জন্য ভোট চেয়েছি, তারপরে দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটার পেছনে যদি একটা, হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে আইনি কোনো প্রশ্ন আগে আমার নজরে আসেনি, পরে যে নজরে আসা যাবে না তা না। ঠিক আছে, দেখা গেলো যে আমাকে একজন 100 টাকা আমাকে দিয়েছে, ভাঙতি টাকা দিয়েছে, আমি তখন ইনস্ট্যান্টলি নিয়ে আসছি, গনিয়ে আনলাম। বাসায় আসার পরে আমি চেক করে দেখলাম যে এর মধ্যে 10 টাকার একটা নোট ঠিক নাই। আমি দোকানদারকে বলতেই পারি যে ভাই তুমি আমাকে যে 10 টাকার নোটটা দিয়েছো, এইটা কিন্তু একটা ভেজাল নোট আছে, মানে জাল নোট আছে, ইত্যাদি ইত্যাদি। এখন এখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আমি মানে জুলাই সনদের কথা বলতে চাই, যেখানে এই সনদটা অনুমোদন হওয়ার পরে মানে অনুমোদন না হলেও যে মানে আমি বলছি মানে এই আইনি বিষয়গুলো ছাড়াও এটা তো কমিটমেন্ট আছে, এই বিষয়গুলোর প্রতি একটা কমিটমেন্ট আছে, আমাদের দলীয় কমিটমেন্টও তো আছে। আমরা রাষ্ট্রপতি মানে দায়িত্ব কর্তব্যটাকে এনহ্যান্স করতে চাই, মানে আমি এরপরে আপনার কাছে আরো বেশি এম্পাওয়ার করতে চাই। তারপরে আমরা কি বলে মানে প্রধানমন্ত্রীকে আরো বেশি জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী, এটা তো অনেক দেশে নাই, এগুলো তো বিএনপিরই ছিল। তো এতগুলো জিনিস আমরা করতে চাই, মানে সংস্কারে আমাদের পার্টিকে বা আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, নোবডি আস্কড হার যে আপনি এই প্রস্তাবগুলো দেন।
নোবডি আস্কড হার যে আপনি সংসদ বাইক্যামেরাল রিপন ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, কিন্তু ভলান্টারি না, ভলান্টারি আমরা বিরতি যেতে হবে। এই কাজগুলো করেছে। সুতরাং যে পার্টি নিজে এতগুলো সংস্কারের প্রস্তাব দেয় এবং 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 বলেছেন যে রাজনীতিতে বাস্তবতার কারণেই সব পরিবর্তন আনতে হয়, সেই পার্টির বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে, সেই পার্টির তারা বিরুদ্ধে কেন সংস্কারটা অভিযোগ চায় না? উঠবে রিপন ভাই, এটি যেমন জানতে চাই, সেই সঙ্গে না, না, আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে হবে, এসে আপনি বলবেন। আমি বলতে চাই যে এইটা বোধহয় এই অভিযোগটা আমাদের দলের বিরুদ্ধে খুব হচ্ছে না, ন্যায্য ঠিক আছে, এই অভিযোগটা আমরা মনে করলাম আপনি খণ্ডাচ্ছেন, কিন্তু এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, যদি বিএনপি যদি এটার মানে পক্ষে না হয়, তাহলে বিপক্ষে যেমন শিশির মনির কিংবা এনসিপি যেমন, জামাত যেমন তাদের আইনজীবী দিয়েছে, বিএনপির কোনো আইনজীবী নাই কারণে যদি এটা অবৈধ হয়, তাহলে এই নির্বাচন সংবিধানের কোন ধারা অনুচ্ছেদ হইল, বিএনপি কোন ধারায় সরকার গঠন করলো? না দেখেন, শিশির মনির আমাদের বন্ধু মানুষ, ভালো আইনজীবী। ফরমাইশি শব্দটা বাংলাদেশে প্রথম আমরাই মানে আমি এবং তখন আমরা আন্দোলন করতাম 2001 থেকে 6 স্বাধীন বিচার বিভাগের জন্য। ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ প্রথম এনেছিল ফরমাইশি রায়, যেটা পরে বেগম জিয়ার বিরুদ্ধে যখন রায় হলো আমরা প্রকাশ্যে বলেছি এটা ফরমাইশি রায়। তো এটা দুঃখজনক আমাদের বিচার বিভাগ গণতন্ত্রের জন্য। এখন মামলাও ফরমাইশি কিনা সেই শীর্ষে বলতে পারে, তবে আমি যেটুকু জানি 2 আইনজীবী এবং এটা মামলা করেছে, এবং এটার জন্য এক্সামিনেশন করা এটা কোনো ভুল না, এক্সামিন হতেই পারে। এখন আমিও বিএনপি করি না, শিশির মনিরও বিএনপি করে না, অন্য দল করে। কারণ বিএনপির ভালো মন্দ এইখানে সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সাহেব, যিনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, ডাকসু ইলেকশন করেছেন এবং একজন মানে ওর খাওয়া নেতা। তো আমি আর শিশির সাহেব বিএনপি নিয়ে টেনশন করে লাভ নেই, আমরা বরং টেনশন করি বাংলাদেশ। জি জি, আমরা সেটাই। আমাদের বাংলাদেশে দেখেন দেং জিয়াওপিং এর একটা বিখ্যাত উক্তি আছে যে বিড়ালটা ইঁদুর মারে কিনা দেখার বিষয়, বিড়ালটা সাদা না কালো সেটা দেখার বিষয় না। এবং ওনার আরো একটা উদ্ধৃতি আছে যে জানালার দরজা খুলে দাও, ধুলোবালি হয়তো ঢুকবে কিন্তু তার সঙ্গে মানে ফ্রি বাতাসও ঢুকবে, যেটা ধুলোবালির ভাইরাস থেকে বাঁচাবে। এখন আমাদের দরকার জেদাজেদি করে জুলাই সংস্কার আদেশ, যেটা সংবিধানে প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে না, সেইটার উপরে গোঁ ধরে বসে থাকা, নাকি সংসদে বিরোধী দল এবং সরকারি দল এবং সংসদীয় গণতন্ত্রে আমাদের এখানে একটা চর্চা নাই, এটা এবার আশা রাখি হওয়া উচিত। এটা একটা প্রবাদই আছে যে পার্লামেন্ট বিলংস টু অপোজিশন, যাতে অপোজিশন বেশি কথা বলতে পারে, কারণ সরকার তো কর্মকাণ্ডে আছে। তা আমি মনে করি যে বিষয়গুলো বিএনপিরা নিজেরা দাবি তুলেছেন, বেগম জিয়া জীবিত থাকতে আমার মনে হয় 17 সালে প্রথম বোধহয় একটা দিলেন 22 দফা নাকি, পরে এটাকে 31, পরে সব দল মিলে জামাত ইসলামও বিভিন্ন সংস্কার দিয়েছে, অন্য পার্টিগুলো যারা আছে সংসদের বাইরে। এবং এটা এখন এই প্রথম সেশনই তো কিছু মৌলিক বিষয় আমার মতে, আমি একজন নাগরিক হিসেবে, অ্যাপার্ট ফ্রম এ লয়ার অফ দ্য কনস্টিটিউশনাল কোর্ট, সবচেয়ে বড় যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার গণতন্ত্রকে সুদৃঢ় করতে গেলে, একটা হচ্ছে আপনার অনুচ্ছেদ 70-এ এমপিদের দাসত্ব ভেঙে দেওয়া, অর্থাৎ শুধু আপনার ধরেন ওই নো কনফিডেন্স মোশন, সরকারের পতন ছাড়া এবং বাজেট না, আমি বলছি বাজেট পাশ করা ছাড়া, বাজেট ছাড়া আইন প্রণয়ন যেটা মেইন কাজ, সেটাই যেন স্বাধীনভাবে সবাই তার স্বাধীন মেধা মনন ব্যবহার করতে পারে, পার্টি হুইপিং নয়। নাম্বার 2, আমি এটা বহুদিন ধরে বলছি এবং অপ্রিয়, আওয়ামী লীগ আমলে তো অপ্রিয় ছিলাম, আমি জানি না এই আমলে অপ্রিয় হব কিনা, হতে হবে, আমি স্বাধীন মানুষ। সেটা হচ্ছে কোনো উন্নয়নমূলক কাজে এমপির কোনো সংশ্লিষ্টতার দরকার নেই। এই যে কাবি খা, ছাবি খা, গরু খা, ঘাস খা, তারপরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, আপনার কি নাম, ওই যে পাহারাদার থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ, এগুলো দরকার নেই। এমপি সাহেবদেরকে আপনি আরো সম্মানের সঙ্গে আইন প্রণয়ন করা, সরকারের যৌক্তিক সমালোচনা বা অন্যায্যই করুক, সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করা, সংসদীয় কমিটিকে কাজের মধ্যে করা। আরেকটা আমি আজকে বলে যাই আপনার এই চমৎকার অনুষ্ঠানে, সংস্কার বলেন, গণতন্ত্র বলেন, স্বাধীনতা বলেন, মানুষের অধিকার বলেন, কোনোটাই টিকবে না আপনি যদি বিচার বিভাগকে আবারও আজ্ঞাবহ করার চেষ্টা চালান। ওকে মামুন ভাই, আপনার কাছে ছোট্ট করে যে হ্যাঁ না দিয়ে উত্তর দিলে ভালো হবে, যেহেতু সময় নেই, মুশকিল। যদি কোনো কারণে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি যদি অবৈধ হয়, তাহলে কি বিএনপির ক্ষমতা গ্রহণ অবৈধ হতে পারে? না না, তার সঙ্গে কি? ওকে, ঠিক আছে। আমি একটু রিপন ভাই আপনার কাছে জানতে চাই, প্রশ্ন করেছিলামও যে এই রাষ্ট্রপতিকে কি বিএনপি ক্যারি করবে?
দেখুন, এই রাষ্ট্রপতি তো আমাদের রাষ্ট্রপতি না, মানে অর্থাৎ রাষ্ট্রপতি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে সংবিধান ভাবে ঠিক আছে, কিন্তু এই রাষ্ট্রপতি আমি যেটা মনে 1.5 বছর তো করি, BNP carry করছে interim এর সময়। এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এমন নির্বাচনের মধ্য দিয়ে যেই নির্বাচন বাংলাদেশের জনগণ ভোট দেয়নি, সোজা কথা। একটা ফেক গভর্নমেন্ট ছিল, একটা ফেক পার্লামেন্ট ছিল, একটা ফেক অপোজিশন ছিল, একটা ফেক মানে লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, এভরিথিং ওয়াজ ফেক, সবকটাই তো ফেক। একটা ফেক জিনিসের মধ্যে এখানে আপনি আমাকে দিয়েছেন আসলে চা, আপনি বলতে চাচ্ছেন আপনাকে আমি কফি দিয়েছি, আমি কি এটা মানবো? আমি তো স্বাদ গ্রহণ করলে বুঝতে পারছি ইটস নট এ কফি, ইটস এ টি। আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে যে এই রাষ্ট্রপতি, সংবিধান তো আমরা বলি ঠিক আছে, এই বর্তমান যিনি রাষ্ট্রপতি হিসেবে আছেন ভদ্রলোকের তো আর কোনো নিজের তো আর মানে রাষ্ট্রপতি হওয়ার তার সুযোগ ছিল না, তাকে বানিয়েছে। যারা বানিয়েছে তাদের একটা বসংবদ লোক লাগে। এই ভদ্রলোককে শেখ হাসিনা গভর্নমেন্ট দুদকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, দুদকের কমিশনার। যখন তৎকালীন হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে পদ্মা ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের দুর্নীতির একটা অভিযোগ ছিল, ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছিল, সেটা তদন্ত করতে আসবে, তখন সরকার বলল যে মানে তারা বললো যে সরকারও যাতে তদন্তে সহযোগিতা করে। অ্যাট দ্যাট টাইম কারেন্ট প্রেসিডেন্ট যিনি, উনি দুদকে কমিশন থাকা অবস্থায় হি সার্ভ দ্য পারপাস অফ দ্য হাসিনা। সোজা কথা, হাসিনার দুর্নীতিকে ডিফেন্ড করার জন্য, যেন দুর্নীতি করে নাই, পদ্মা ব্রিজে কোনো ঝামেলা হয় নাই, তখন একটা কথা বারবার বলতো যে এটা তো নিজেদের টাকা অর্থায়ন হচ্ছে। আরে নিজেদের টাকা অর্থায়ন এখন টাকা দিই কেন? কারে টাকা দিই? নিজেদের টাকায় যদি পদ্মা ব্রিজ হয়ে থাকে তাহলে এখন দেনা শোধ করি কার টাকা? জনগণের টাকা না বাংলাদেশ ব্যাংকের দেনা শোধ করি? দেনা তো পাঠাতাম বাইরের ঋণ শোধ করতে, যেটা তো বোগাস। বিএনপি তো বোঝে। আচ্ছা আমি বলতাম বিএনপি তো বোঝে, বিএনপি থেকে আমরা এগুলো প্রতিবাদ করেছি, আপত্তি আমি তো নিজে বহুবারই নিয়ে কথা বলছি। আচ্ছা এখন কথা হচ্ছে যে ওই যে দুদকে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে দুদকে থেকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের রিপ্রেজেন্টেশনের সময় যেভাবে হাসিনা গভর্নমেন্টকে ডিফেন্ড করেছেন, তার একটা প্রাইজ দেওয়া দরকার ছিল, পুরস্কার দেওয়া দরকার ছিল। এই ভদ্রলোক ছিলেন এস আলম, যে 7টা-8টা ব্যাংক লুট হয়ে গেল, সে 7টা-8টা লুট হওয়া ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক একটা মানে শরিয়া ভিত্তিক প্রথম বাংলাদেশ ইসলামী ব্যাংক, যে ব্যাংকটা সবচেয়ে লাভজনক ছিল, একটা মানে মানুষের একটা মানে একটা মানে আইডিয়ালি সিম্বলিক একটা ব্যাংক ছিল। সেই ব্যাংকটারে 12টা বাজায় দিল, ফোকলা করে দিল। অ্যান্ড দিস প্রেসিডেন্ট, উনি ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওই ব্যাংকের ভাইস চেয়ার মানে লুটেরা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান থেকে মানে এমন কোনো ক্রেডেনশিয়াল, এটা একটা বাজে ব্যাপার। তাকে এনে রাষ্ট্রপতি বানানো হলো। ফাইন, রাষ্ট্রপতি কারা বানালো? যারা ভোটে পাশ করে নাই। কারা বানালো? যারা জনগণ যাদেরকে ভোট দেয় নাই। শেষ করব। আচ্ছা এখন কথা হচ্ছে কি যে ওনার তো এই রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়াটি তো আপনার প্রশ্নবিদ্ধ, নৈতিকতার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, তাই না? আমার তো ধারণা ছিল যে উনি এখন একটা নতুন নির্বাচিত সরকার আসছে, ওনার এখন নির্বাচিত সরকারকে ওনাকে ইমপিচ করা বা সরানোর আগে উনি নিজেই ভলান্টারিলি বলতে পারেন যে ঠিক আছে অনেক হয়েছে, এখন আমার একটু বিদায় দেন বা আমি একটু যেতে চাই। আপনার বক্তব্য খুব ক্লিয়ার, একদম স্পষ্ট। আমরা একদম শেষ করব। শিশির মনির, আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে জামাত তো এই বিএনপি যে দুটি শপথ নেয়নি এটির বিপক্ষে আছে এবং তারা বলছে যে শুরুতেই তাদের এটি নিতে হবে, না নিলে আসলে ডেপুটি স্পিকার পদও জামাত নিবে কিনা বা সংসদে তারা একটি হুমকি আছে, মানে সংসদে তাদের ভূমিকাটি কি হবে? ডেপুটি স্পিকার নাম দেওয়ার জন্য জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমরা সেখানে জানার চেষ্টা করেছি যে এই যে ডেপুটি স্পিকার এখন দেয়া হবে কোন স্কিমের অধীনে। এক্সিস্টিং সংবিধানের অনুচ্ছেদ 74-এ বলা আছে একজন ডেপুটি স্পিকার হবে, আর সংস্কার প্রস্তাবনার সিস্টেমে বলা আছে নিম্ন কক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে, উচ্চ কক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে। আপনি বলতে চাচ্ছেন যে আইনটা পাস হবে তার একজন বিরোধী দল থেকে হবে। তা আমরা এটা জানার চেষ্টা করবো। আগামীকালকে আমরা 12টার সময় প্রেস কনফারেন্স ডেকেছি। আমরা উই উইল আস্ক দি গভর্নমেন্ট, ইন্টারনালি আস্ক করেছি যে আপনারা আমাদেরকে যে ডেপুটি স্পিকারের পদটা দিতে চান, ইজ ইট আন্ডার আর্টিকেল 74 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে একজন স্পিকার আরেকজন ডেপুটি স্পিকার থাকবে, এটা সংস্কার প্রস্তাবের স্কিম হিসেবে নয়, তাহলে কি হিসেবে দিতে চান? দ্যাট উই উইল আস্ক দ্য কোয়েশ্চেন, রেলেভেন্ট কোয়েশ্চেন। ওনাদের উত্তরটা কি হবে এর উপর নির্ভর করে উই উইল ডিসাইড। আমরা এখনো ডিসাইড করি নাই কাকে আমরা ডেপুটি স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট। ওকে।